সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, পঞ্চম শ্রেণীর গণিত ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আমরা গণিত বইয়ের 12 অধ্যায়টি অনুশীলন করব। তো 12 অধ্যায়ে আমাদের জন্য রয়েছে সময়। এই অধ্যায়ের 141 পৃষ্ঠার অনুশীলনের যে অঙ্কগুলো রয়েছে, আজকে আমরা সেই অঙ্কগুলো অনুশীলন করব। এখানে 1 নম্বরে বলা হচ্ছে নিচের মাসগুলোর দিন সংখ্যা লেখো। তো আমাদের এখানে বাংলা এবং ইংরেজি মাসের নাম দেওয়া আছে, এই মাসগুলোর দিন সংখ্যা আমাদের লিখতে হবে। তো এই অধ্যায়ে প্রথম দিকে আমাদের একটি বাংলা মাসের একটি চার্ট দেওয়া আছে। তো 12 মাসের কোন মাসে কত দিন এখানে একটি চার্ট আকারে দেওয়া আছে, এটি তোমরা মুখস্থ রাখতে পারো। তবে খুব সহজ করে বলতে গেলে বাংলা মাসের ক্ষেত্রে প্রথম 5 মাসেই হলো 31 দিন, আবার শেষের 7 মাস হলো 30 দিন করে। তবে ইংরেজি মাসের ক্ষেত্রে কোনো মাস 30 দিন, আবার কোনো মাসে 31 দিন। তবে ফেব্রুয়ারি মাসে 28 দিন। তো এই চারটি মুখস্থ রেখে তোমরা জানতে পারবে কোন মাসে কত দিন। তাহলে সেই চার্ট অনুসারে আমি এখানে বিভিন্ন মাসের দিন সংখ্যাগুলো লিখে নিলাম। শ্রাবণ মাস 31 দিন, ভাদ্র মাস 31 দিন, অগ্রহায়ণ 30 দিন, চৈত্র 30 দিন, এপ্রিল মাসে 30 দিন, এবং জুলাইতেও 31 দিন, এবং আগস্টে 31 দিন, ডিসেম্বর মাসে 31 দিন। তো তোমরা চার্ট দুটি মুখস্থ রেখেই কিন্তু বিভিন্ন মাসের দিন সংখ্যাগুলো জানতে পারো। এবার আমরা বলা হচ্ছে ক্যালেন্ডার সম্পর্কিত নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। 1. 25শে বৈশাখ এর 20 দিন পরের তারিখটি কি? তো আমরা জানি বৈশাখ মাসে 31 দিন, তাহলে 25শে বৈশাখ এর পর আরও 6 দিন পর বৈশাখ মাস শেষ হবে। তাহলে যেহেতু আমাদের 20 দিনের পরের তারিখটি বের করতে হবে, আমরা 20 দিন থেকে 6 দিন নিয়ে নিলাম, অর্থাৎ 31শে বৈশাখ। এখন বৈশাখ মাস শেষ। তো 20 দিন থেকে 6 দিন চলে যাওয়ার পর আমার 8 দিন বাকি রইল 14। তো বৈশাখ মাসের পর পরের মাসটি হলো জ্যৈষ্ঠ, তার মানে 20 দিন পরের তারিখটি হবে 14ই জ্যৈষ্ঠ। 2 নম্বরে বলা হচ্ছে 25শে জুন এর 49 দিন পরের তারিখটি কি? তো আমরা জানি জুন মাসে 30 দিন। যেহেতু জুন মাসে 30 দিন, তাহলে আমার আরও 49 দিন পরের তারিখটি নির্ণয় করতে হবে। তো আমি আরও 5 দিন যুক্ত করে জুন মাসের 30 দিন পূর্ণ করলাম, এবং জুন মাস এখন শেষ। জুনের পর শুরু হবে জুলাই। তো আমার যেহেতু 49 দিন হাতে আছে, 49 থেকে আমি যেহেতু 5 নিয়ে নিয়েছি, তো আমার অবশিষ্ট দিন রইল 44 দিন। এখন জুন মাস শেষ এবং জুলাই মাস শুরু। আমরা জানি জুলাই মাসে 31 দিন। তো 44 দিন থেকে যদি আমরা 31 দিন বাদ দিয়ে দিই, অর্থাৎ জুলাই মাসও শেষ, তো আমার দিন অবশিষ্ট রইল 13 দিন। তো জুলাইয়ের পর শুরু হবে আগস্ট। তার মানে এই যে আমাদের প্রশ্নে এখানে 49 দিন পরের তারিখটি নির্ণয় করতে বলা হচ্ছে, 49 দিন পরের তারিখটি হবে 13ই আগস্ট। 3 নম্বর প্রশ্নে বলা হচ্ছে যদি 3রা মে মঙ্গলবার হয়, তবে 31শে মে কী বার? এখানে বলা হচ্ছে মে মাসের 3 তারিখ ছিল মঙ্গলবার, তাহলে মে মাসের 31 তারিখ কী বার হবে? তো আমরা এখানে লিখে নিলাম মে মাসের 3 তারিখ মঙ্গলবার। খেয়াল রাখবে 7 দিন পর পরই সেই মঙ্গলবারই আবার আসবে। তাহলে এই 3 তারিখের সাথে যদি আমি আরও 7 দিন যোগ করি, অর্থাৎ 10 তারিখ, 10 তারিখে আবার মঙ্গলবার হবে। এর পরের 7 দিন পর আবার মঙ্গলবার আসবে, তখন হবে 17 তারিখ। একইভাবে আরও 7 দিন পর আবার মঙ্গলবার হবে, তখন হবে 24 তারিখ। একইভাবে আরও 7 দিন পরও মঙ্গলবার, তখন হবে 31 তারিখ। তার মানে এই মে মাসের 31 তারিখ হবে পুনরায় মঙ্গলবার। তাহলে এভাবে বার নির্ণয়ের ক্ষেত্রে তোমরা একটি কথা মনে রাখতে পারো, প্রতি 7 দিন পর পর সেই একই বারটি আবার হবে।
অর্থাৎ 3 তারিখ যেহেতু মঙ্গলবার ছিল, 7 দিন পর আবারও মঙ্গলবার হবে। এভাবে 7 দিনের হিসেব করে করে কিন্তু যে কোনো বার তোমরা খুঁজে নিতে পারো। 4 নম্বর প্রশ্নটিতে আমাদের বলা হচ্ছে, যদি 1 অক্টোবর শনিবার হয় তবে 31 অক্টোবর কী বার? এখানে অক্টোবরের 1 তারিখ হলো শনিবার। তো আমরা জানি ঠিক 7 দিন পর আবার শনিবার আসবে, তাহলে আরও 7 দিন পর অর্থাৎ 8 তারিখ হবে শনিবার। একইভাবে আরও 7 দিন পর আবারও শনিবার, সেই সময় তারিখ হবে 15 তারিখ। 15 তারিখের পর আরও 7 দিন যোগ করলে 7 দিন পর আবারও হবে শনিবার, অর্থাৎ 7 দিন পরের তারিখটি হবে 22 তারিখ। 22 তারিখের পর আরও 7 দিন যুক্ত করে আমরা আবারও পাবো শনিবার, সেই শনিবারের তারিখটি হবে 29 তারিখ। তো 29 তারিখ যদি শনিবার হয়, আমাদের এখানে বের করতে হবে 31 তারিখ। তো 29 তারিখ শনিবার, তাহলে 30 তারিখ রবিবার এবং 31 তারিখ সোমবার। তাহলে বুঝলে তো, এভাবে 7 দিনের হিসেব করেই কিন্তু যে কোনো বার আমরা খুঁজে নিতে পারি। খেয়াল রাখতে হবে, প্রতি 7 দিন পর পর আবার সেই একই বার আসবে, অর্থাৎ এখানে 1 তারিখ যেহেতু শনিবার ছিল, 7 দিন পর আবারও শনিবার হবে, অর্থাৎ 8 তারিখে আবার শনিবার। এভাবে 7 দিন 7 দিন 7 দিন হিসেব করে শনিবার পর্যন্ত আসার পর আমরা যেহেতু 29 তারিখের পর 30 এবং 31 তারিখের হিসাব বের করব, তাহলে 31 তারিখ হবে শনিবারের পর রবিবার এবং 31 তারিখ হবে সোমবার। এবার আমরা 3 নম্বর প্রশ্নটি সমাধান করব। 3 নম্বরে আমাদের বলা হচ্ছে, নিচের সালগুলোর ফেব্রুয়ারি মাসে কত দিন ছিল? আমরা জানি ফেব্রুয়ারি মাসে সাধারণত 28 দিন, তবে কোনো কোনো ফেব্রুয়ারি মাসে 29 দিন, অর্থাৎ 4 বছর পর পর যেই অধিবর্ষ হয়, সেই অধিবর্ষর সালটিতে ফেব্রুয়ারি মাসে 29 দিন। তো আমাদের এখানে 3টি সাল দেওয়া আছে, আমাদের নির্ণয় করতে হবে এই সালগুলোতে ফেব্রুয়ারি মাস কত দিনের ছিল। মূলত অধিবর্ষ হলেই ফেব্রুয়ারি মাসে 29 দিন হয়। আমাদের এখানে দেখতে হবে এই 3টি সালের মধ্যে কোনটি অধিবর্ষ এবং কোনটি অধিবর্ষ নয়। অধিবর্ষ জানার জন্য, যেহেতু আমরা জানি 4 বছর পর পর অধিবর্ষ হয়, তো 4 দ্বারা আমরা ভাগ করে অধিবর্ষ নির্ণয় করতে পারি। তবে কোনো সালে যদি 2টি শূন্য থাকে, সেক্ষেত্রে আমরা 4 দ্বারা ভাগ না করে 400 দ্বারা ভাগ করতে হবে। তো আমরা 400 দ্বারা ভাগ করে উত্তর পেলাম 3। তার মানে এই 1200 সালটি কিন্তু 400 দ্বারা বিভাজ্য। তার মানে যদি বিভাজ্য হয়, আমরা বুঝে নেব 1200 সালটি ছিল অধিবর্ষ। তো অধিবর্ষ হলে এই 1200 সালে ফেব্রুয়ারি মাসে 29 দিন ছিল। 2 নম্বর সালটি হলো 1692। যেহেতু এই সালটিতে 2টি শূন্য নেই, আমরা এই সালটিকে 4 দ্বারা ভাগ করব। 4 দ্বারা ভাগ করে আমরা দেখলাম এই সালটি কিন্তু 4 দ্বারা বিভাজ্য, অর্থাৎ ভাগ করা যাচ্ছে, কোনো ভাগশেষ নেই। সুতরাং আমরা বুঝলাম 1632 সালটি অধিবর্ষ। তাহলে অধিবর্ষ হলে এই 1632 সালে ফেব্রুয়ারি মাসে 29 দিন ছিল। 3 নম্বর যে সালটি, সেটি হলো 2010 সাল। এই 2010 সালকে আমরা 4 দ্বারা ভাগ করব। 4 দ্বারা ভাগ করার ফলে আমরা এখানে দেখতে পাচ্ছি ভাগশেষ রইল 2। যেহেতু এখানে ভাগশেষ রয়েছে, অর্থাৎ 4 দ্বারা বিভাজ্য নয়, তার মানে 4 দ্বারা যদি ভাগ না যায়, আমরা বুঝে নিব 2010 সালটি অধিবর্ষ নয়। তাহলে যেহেতু এটি অধিবর্ষ নয়, অর্থাৎ 2010 সালে ফেব্রুয়ারি মাসে 28 দিন ছিল। এবার আমরা 4 নম্বর প্রশ্নটি একটু পড়ে নেব। 2016 সালটি অধিবর্ষ ছিল।
পহেলা জানুয়ারি 2016 শুক্রবার হলে 31শে ডিসেম্বর 2016 কী বার ছিল? আমাদের এখানে বলা হচ্ছে যে 2016 সালটি এটি একটি অধিবর্ষ সাল। তো অধিবর্ষ হলে আমরা জানি ফেব্রুয়ারি মাসে 29 দিন, তার মানে আমরা জানি এক বছরে 365 দিন, কিন্তু অধিবর্ষ হলে এক বছরে 366 দিন হিসেব করা হয়। পহেলা জানুয়ারি যদি শুক্রবার হয় তাহলে 31শে ডিসেম্বর কী বার ছিল? তো তোমাদের একটি কথা বলে রাখি, একটি বছরের শুরুর দিনটি যেই বার হবে, অর্থাৎ এই যে জানুয়ারির 1 তারিখ শুক্রবার ছিল, এখানে বলা হচ্ছে জানুয়ারির 1 তারিখ শুক্রবার। তো কোনো একটি বছরের প্রথম দিনটি যে বার থাকবে, বছরের ঠিক শেষ দিনটিও সেই বারই হবে, অর্থাৎ ডিসেম্বরের 31 তারিখও শুক্রবার হবে। তবে আমাদের এখানে একটি কথা বলা আছে, 2016 সালটি ছিল অধিবর্ষ, অর্থাৎ অন্যান্য বছরের তুলনায় এই অধিবর্ষে কিন্তু একদিন বেশি। নর্মালি এক বছরে আমরা জানি 365 দিন, তবে এই যেহেতু এই 2016 সালটি অধিবর্ষ ছিল, এই সালে ছিল 366 দিন। তো যে হিসেব আমরা জানি বছরের প্রথম দিনটি যদি শুক্রবার হয়, বছরের শেষ দিনটিও শুক্রবার হবে, কিন্তু এই 2016 সালে একদিন বেড়ে গেছে অধিবর্ষ হওয়ার কারণে। তাহলে একদিন বেড়ে গেলে এই 16 সালের 31শে ডিসেম্বর হবে শনিবার, যেহেতু এখানে একদিন বেড়ে গেছে। তাহলে আমরা বলতে পারি ডিসেম্বরের 31 তারিখ এই 2016 সালের হবে শনিবার। এবার আমরা 5 নম্বর প্রশ্নটি পড়ব। নিচের সালগুলো কোন শতাব্দীর? মূলত শতাব্দী হলো শতাব্দীর সমাহার, অর্থাৎ 100 বছরে 1 শতাব্দী। তো এখানে আমাদের কিছু সাল দেওয়া আছে, আমাদের বলতে হবে এই সালগুলো কত শতাব্দীর। তো শতাব্দীর হিসেবটি আমি তোমাদের একটু বুঝিয়ে বলি। আমরা জানি 100 বছরে 1 শতাব্দী, অর্থাৎ 1 থেকে 100 বছর পর্যন্ত এই সময়কে বলা হবে প্রথম শতাব্দী। তো আমাদের 1 নম্বর যে প্রশ্নটি দেওয়া আছে 108, 1 থেকে 100 বছরে কিন্তু প্রথম শতাব্দী শেষ, 101 থেকেই দ্বিতীয় শতাব্দীর শুরু। তাহলে সেই হিসেবে 108 যে সালটি আমাদের দেওয়া আছে, এই সালটি হলো দ্বিতীয় শতাব্দী। অনেকেই এখানে 1 দেখে কিন্তু এটিকে প্রথম শতাব্দী বলতে পারো, কিন্তু তোমরা মনে রাখবে 1 থেকে 100 বছর হলো 1 শতাব্দী। সেই হিসেবে 101 থেকেই কিন্তু 101 থেকে 200 পর্যন্ত দ্বিতীয় শতাব্দী, তার মানে এই 108 কিন্তু দ্বিতীয় শতাব্দী। 2 নম্বর যে সালটি দেওয়া আছে 1015, তো 1015টি কত শতাব্দী সেটি খুঁজে বের করার জন্য আমি তোমাদের এখানে একটি হিসেব দেখাবো। আমরা জানি 1 থেকে 100 হলো প্রথম শতাব্দী, আবার 101 থেকে 200 পর্যন্ত দ্বিতীয় শতাব্দী, এভাবে 300 পর্যন্ত তৃতীয়, 400 পর্যন্ত চতুর্থ, 500 হলে পঞ্চম শতাব্দী, 600 পর্যন্ত ষষ্ঠ শতাব্দী, 700 হলে সপ্তম, 800 পর্যন্ত অষ্টম শতাব্দী এবং 900 পর্যন্ত নবম শতাব্দী। এভাবে 1000 পর্যন্ত হলো দশম শতাব্দী, কিন্তু আমাদের এখানে দেওয়া আছে 1015, তো সেই হিসেবে 1000-এ কিন্তু দশম শতাব্দী শেষ। 1001 থেকে 1100 পর্যন্ত একাদশ শতাব্দী। তো আমাদের যে সালটি দেওয়া আছে 1015, সেই 1015 হলো একাদশ শতাব্দী। অনেকেই এখানে 1000 দেখে মনে করে এটি দশম শতাব্দী, কিন্তু মনে রাখতে হবে 1001 থেকেই কিন্তু 11 শতাব্দী কিংবা একাদশ শতাব্দী শুরু হয়েছে। তাহলে আমরা বলতে পারি 1015 হলো একাদশ শতাব্দী। এবার আমরা 3 নম্বর আমাদের আরও একটি সাল দেওয়া আছে 2001 সাল। এই সালটি কোন শতাব্দীর সেই হিসাবটি আমরা দেখব।
এখানে আমি দেখিয়েছি 1000 পর্যন্ত হলো দশম শতাব্দী, অর্থাৎ 901 থেকে 1000 সাল পর্যন্ত হলো দশম শতাব্দী। তো আবার সেই হিসেবে যেহেতু 1000 পর্যন্ত দশম, 1901 থেকে 2000 পর্যন্ত, যেহেতু 1000 পর্যন্ত যদি দশম শতাব্দী হয়, 2000 পর্যন্ত হবে 20তম শতাব্দী কিংবা বিংশ শতাব্দী। অর্থাৎ 1000 হলো দশম, 2000 হলো 20তম কিংবা বিংশ শতাব্দী। সেই হিসেবে 2000 পর্যন্ত যদি 20 শতাব্দী হয়, 2001 থেকে কিন্তু 21 শতাব্দী শুরু। তো 2001 থেকে 100 বছর, অর্থাৎ 2100 পর্যন্ত। এই যে 2001 থেকে 2100 মানে মোট 100 বছর। এই 100 বছর হলো 21 শতাব্দী কিংবা একবিংশ শতাব্দী। তোমাদের খেয়াল রাখতে হবে শেষের দিকের সংখ্যাটি। এই যে শেষের দিকে যে সংখ্যাটি হবে সেই সংখ্যার শতাব্দী হবে। এখানে 21 রয়েছে, তাহলে এটি হবে একবিংশ বা 21 শতাব্দী। এবার আমরা 6 নম্বরের অঙ্কগুলো অনুশীলন করব। এখানে বলা হচ্ছে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। 10 বছরকে দিনে প্রকাশ করো। তো আমরা জানি এক বছরে 12 মাস, সুতরাং 10 বছরে অবশ্যই বেশি হবে। বেশি হলে গুণ, তো গুণ করে আমরা মাসে রূপান্তর করে নিলাম 120 মাস। এবার আমাদের যেহেতু এখানে দিনে প্রকাশ করতে বলা হচ্ছে, আমরা এবার দিন রূপান্তর করব। আমরা জানি এক মাসে 30 দিন, তাহলে 120 মাসে অবশ্যই বেশি দিন হবে। বেশি হলে গুণ, গুণ করে আমরা পেলাম 3600 দিন। 2 নম্বর প্রশ্নটি হলো 1000 ঘন্টাকে মাস, দিন এবং ঘন্টায় প্রকাশ করো। তো আমাদের দেওয়া আছে 1000 ঘন্টা। ঘন্টা থেকে প্রথমেই আমরা দিনে রূপান্তর করতে পারি, যেহেতু আমরা জানি 24 ঘন্টায় একদিন। তো সূত্রটি আমরা লিখে নিলাম, 24 ঘন্টা সমান একদিন। সেই হিসেবে 1000 ঘন্টায় কত দিন হবে? এখানে ভাগ করবে নাকি গুণ করবে সেই হিসেবটি নির্ভর করে। খেয়াল করো, এখানে 24 এবং 1000 দুটিই কিন্তু একের চেয়ে বড়। এভাবে যদি উপরে এবং নিচে একের চেয়ে দুটি বড় সংখ্যা থাকে, সেক্ষেত্রে তোমরা অবশ্যই ভাগ করবে। তো ভাগটি আমি পাশে দেখালাম, ভাগ করে আমি উত্তর পেলাম 41। এবং আমার এই যে ঘন্টা 1000, এগুলো ঘন্টা, ঘন্টা অবশিষ্ট রইল 16 ঘন্টা। তাহলে আমার উত্তর হবে 41 দিন এবং অবশিষ্ট 16 ঘন্টা। আবার আমি এই 41 দিনকে মাসে রূপান্তর করতে পারি, যেহেতু আমরা জানি 30 দিনে 1 মাস। তার মানে এখান থেকে যদি আমি 30 দিনে 1 মাস করি, আমার আরও দিন বাকি থাকবে 11 দিন। 41 দিন থেকে 30 দিন নিয়ে যদি 1 মাস করি, আমার দিন বাকি থাকবে আরও 11 দিন। তার মানে আমার ফাইনাল উত্তর হলো, এই যে 1000 ঘন্টা এখানে দেওয়া আছে, এই 1000 ঘন্টার মানে হলো 1 মাস 11 দিন 16 ঘন্টা। তো এভাবে ঘন্টা থেকে দিন, দিন থেকে মাস, এইভাবে ধীরে ধীরে এক স্টেপ থেকে অন্য স্টেপে তোমরা রূপান্তর করে নিতে পারো। এখানে এই যে 7 নম্বরে বলা হচ্ছে নিচের 12 ঘন্টা সময়সূচিতে লেখা সময়কে 24 ঘন্টা সময়সূচিতে প্রকাশ করো। এখানে দুটি বিষয়, একটি হলো 12 ঘন্টা সময়সূচি এবং অন্যটি হলো 24 ঘন্টা সময়সূচি। মূলত সময় একই, তবে আমরা আমাদের দেশে 12টার পর, দুপুর 12টা যখন বাজে, 12টার পর আবার একটা হিসেব করি। কিন্তু যখন দুপুর 12টার পর একটা হিসেব না করে 13টা হিসেব করা হয়, তখন একে বলা হয় 24 ঘন্টা সময়সূচি। মূলত আমরা জানি একদিন সমান 24 ঘন্টা, কিন্তু কোনো কোনো সময় এই 24 ঘন্টাকে ঠিক এইভাবে কখনো এই যে 12টার পর আমরা কখনো যে দুপুর 12টার পর আবার বলি 1টা, 2টা, 3টা, কিন্তু 12টার পর যদি একটা না বলে আমরা বলি 13টা, 14টা, 15টা, এভাবে আমাদের শেষ পর্যন্ত যাবে 24টা পর্যন্ত। তো একেই বলা হচ্ছে 24 ঘন্টা সময়সূচি। এবং আমাদের দেশীয় রীতিতে আমরা যেই সময়সূচি ব্যবহার করি, 12টার পর আবার দুপুর 12টার পর আবার বলি 1টা, দুপুর 2টা, দুপুর 3টা, একে বলা হয় 12 ঘন্টা
সময়সূচি। তো আজকে আমরা 7 নম্বরে এই 12 ঘন্টা সময়সূচিগুলোকে 24 ঘন্টা সময়সূচিতে রূপান্তর করব। এখানে আমাদের কিছু সময় দেওয়া আছে, অপরাহ্ন 3টা, অপরাহ্ন 11:42। তো এই সময়সূচিগুলো রূপান্তরের জন্য এখানে আমি একটি ঘড়ি এঁকে নিয়েছি। আমাদের দেওয়া আছে 12 ঘন্টার সময়সূচি, আমাদের এখানে দেওয়া আছে। এই যে অপরাহ্ন 3টা, তো 12 ঘন্টা সময়সূচিতে যে অপরাহ্ন 3টা, 24 ঘন্টা সময়সূচিতে সেটি 15টা। সেটি কিভাবে আমি তোমাদের এখানে দেখাবো। উপরের নীল দাগটি হলো 24 ঘন্টার সময়সূচি এবং নিচের লাল আঁকগুলো হলো 12 ঘন্টা সময়সূচি। যখন 12 ঘন্টা সময়সূচিতে 3টা বাজে, এই যে 3টা, 12 ঘন্টার সময়সূচিতে যখন 3টা বাজে, 24 ঘন্টার সময়সূচিতে তখন ঠিক 15টা। এই যে 15টা, 3টার ঠিক বরাবর 15টা। আরও ক্লিয়ারভাবে বলতে গেলে এই যে 12টার পর কিন্তু আমরা বলি 1টা, 2টা, 3টা, কিন্তু আমরা যদি বলি 12টার পর 13টা, 14টা, 15টা, তার মানে এই যে 3টা, অপরাহ্ন 3টা হলো 24 ঘন্টার সময়সূচিতে 15টা। তাহলে 12 ঘন্টার সময়সূচি থেকে 24 ঘন্টার সময়সূচি রূপান্তরের জন্য আমাদের একটি কাজ করতে হবে, অর্থাৎ 12 ঘন্টা যোগ করতে হবে। এই অপরাহ্ন 3টাকে আমরা আরও 12 ঘন্টা যোগ করে 24 ঘন্টা সময়সূচিতে রূপান্তর করে পেলাম 15টা। এভাবে তোমরা 12 ঘন্টার সময়সূচির সময়গুলোর সাথে আরও 12 ঘন্টা যোগ করে 24 ঘন্টা সময়সূচিতে রূপান্তর করে নিতে পারো। যেমন 2 নম্বরে দেওয়া আছে 11:42। তাহলে 12 ঘন্টা যদি যোগ করি আমাদের উত্তর হবে 23:42। তাহলে আমরা এখানে 12 ঘন্টা যোগ করে নিতে পারি। তো 12 ঘন্টা যোগ করে এই যে 24 ঘন্টা সময়সূচিতে সময় পেলাম 23:42। এর পরের যে প্রশ্নটি দেওয়া আছে পূর্বাহ্ন 0টা 20 মিনিট। তো এটি একটু বোঝার জন্য খেয়াল করো, এখানে এই পাশে দেওয়া আছে পূর্বাহ্ন, এই পাশে দেওয়া আছে অপরাহ্ন। তো 12 ঘন্টার সময়সূচিতে শুধু 20 মিনিট, শুধু 20 মিনিটটি কিন্তু 24 ঘন্টার সময়সূচিতেও শুধুমাত্র 20 মিনিট, তার মানে ঘন্টা এখনও হয়নি। তো পূর্বাহ্ন শুধুমাত্র এটি হলো 1 ঘন্টা, এখানে শুধুমাত্র 20 মিনিট। তো 12 ঘন্টার সময়সূচিতেও 20 মিনিট, আবার 24 ঘন্টার সময়সূচিতেও সেটি একইভাবে 20 মিনিট। এটির কিন্তু কোনো পরিবর্তন হবে না। এই চারটি তোমরা খেয়াল করো, এখানে পূর্বাহ্ন দেওয়া আছে, এই 12 ঘন্টার সময়সূচিতেও এখানে 20 মিনিট, আবার 24 ঘন্টার সময়সূচিতেও এখানে 20 মিনিট। এই পূর্বাহ্নের সময়ের কিন্তু কোনো পরিবর্তন হবে না, অর্থাৎ এই 12 ঘন্টা পর্যন্ত কিন্তু কোনো পরিবর্তন এখানে হবে না। 12 ঘন্টার পর এই যে 13, 12টার পর এই 13টাতে এসেই কিন্তু পরিবর্তন হবে। আবার পূর্বাহ্ন 12টা, এই যে পূর্বাহ্নতে এই 12টা, পূর্বাহ্ন 24 ঘন্টা সময়সূচিতেও যেমন 12টা, তেমনি 12 ঘন্টা সময়সূচিতেও কিন্তু 12টা, দু জায়গায় কিন্তু 12টা। এই যে দেখতে পাচ্ছ উপরেও 24 ঘন্টাতে 12টা, আবার নিচের দিকেও কিন্তু 12টা। তার মানে আমরা বুঝলাম এই যে পূর্বাহ্নের সময়টাতে 12 ঘন্টা কিংবা 24 ঘন্টা সময়সূচিতে সব সময়গুলো একই থাকবে, কিন্তু অপরাহ্নের সময়গুলোতে পরিবর্তন হতে থাকবে। তাহলে এখানে যেহেতু পূর্বাহ্ন 12টা এখানে দেখাচ্ছে, তো 24 ঘন্টা সময়সূচিতে সেটি আমরা 00 ধরে নিতে পারি, যেহেতু এখানে কোনো পরিবর্তন হবে না। খেয়াল রাখতে হবে 12 ঘন্টা সময়সূচি থেকে 24 ঘন্টা সময়সূচিতে রূপান্তরের সময় 12 ঘন্টা যোগ করতে হবে, যেহেতু এটি আমরা 24 ঘন্টা সময়সূচিতে রূপান্তর করছি। অর্থাৎ আমরা বুঝলাম 12 ঘন্টা সময়সূচিকে যদি আমরা 24 ঘন্টা সময়সূচিতে রূপান্তর করি, সেক্ষেত্রে আমরা আরও 12 ঘন্টা যোগ করে, এভাবে যোগ করে কিন্তু 24 ঘন্টা সময়সূচির উত্তরটি পাবো। এবার আমরা 8 নম্বরে এখানে 24 ঘন্টা সময়সূচি থেকে 12 ঘন্টা সময়সূচিতে প্রকাশ করব। তো এক্ষেত্রে কিন্তু 12 ঘন্টা বিয়োগ করতে হবে। খেয়াল রাখতে হবে 24 ঘন্টা সময়সূচি তৈরি করার সময় আমরা
খেয়াল রাখতে হবে 12 ঘন্টা সময়সূচি থেকে 24 ঘন্টা সময়সূচি রূপান্তরের সময় 12 ঘন্টা যোগ করতে হবে এবং 24 ঘন্টা সময়সূচি থেকে 12 ঘন্টা সময়সূচিতে রূপান্তরের সময় 12 ঘন্টা বিয়োগ করতে হবে। যেহেতু আমরা 12 ঘন্টা সময়সূচিতে প্রকাশ করছি, 12 ঘন্টা বিয়োগ করতে হবে। এবার আমরা এই সময়সূচিগুলোকে 12 ঘন্টা সময়সূচিতে রূপান্তর করব। 24 ঘন্টার সময়সূচিতে 2টা 4 মিনিট, তবে 12 ঘন্টা সময়সূচিতেও এটি পূর্বাহ্ন 2টা 4 মিনিট, অর্থাৎ 2 ঘন্টা 4 মিনিট। কেন? কারণ এই যে পূর্বাহ্নের সময়টি তোমরা দেখতে পাচ্ছ, আমি বলেছিলাম 12 ঘন্টা কিংবা 24 ঘন্টা সময়সূচিতে পূর্বাহ্নের সময়ের কিন্তু কোনো পরিবর্তন হবে না। এখানেও 1 2 3 4 5 6 12 ঘন্টা সময়সূচিতেও কিন্তু 1 2 3 4 5 6 সময় 12টা পর্যন্ত একই থাকবে, অর্থাৎ পূর্বাহ্নের সময়টি কোনো পরিবর্তন হবে না। 2 নম্বরে দেওয়া আছে 15টা 34। 15টা 34 থেকে 12 ঘন্টা সময়সূচি রূপান্তরের জন্য আমাদের এখানে 12 ঘন্টা বিয়োগ করতে হবে। 12 ঘন্টা বিয়োগ করে আমরা উত্তর পেলাম 3টা 34 মিনিট। তাহলে আমরা এই 12 ঘন্টা সময়সূচিতে রূপান্তরের জন্য 12 ঘন্টা বিয়োগ করে নেব। বিয়োগ করে আমরা উত্তর পেলাম 3 ঘন্টা 34 মিনিট। 24টা, এই 24 ঘন্টা সময়সূচিকে 12 ঘন্টা সময়সূচিতে রূপান্তরের জন্য আমরা 12 ঘন্টা বিয়োগ করে নেব। 12 ঘন্টা বিয়োগ করে আমরা উত্তর পেলাম 12টা। 21টা 13 মিনিট। 12 ঘন্টা সময়সূচিতে রূপান্তর করে 12 ঘন্টা বিয়োগ করে আমরা উত্তর পাবো 9 ঘন্টা 13 মিনিট। তো 9 ঘন্টা 13 মিনিট আমরা কিভাবে পেলাম? আছে 21টা 13 মিনিট। তো 12 ঘন্টার সময়সূচি রূপান্তরের জন্য আমরা 12 ঘন্টা বিয়োগ করে নেব। তো বিয়োগ করে আমরা উত্তর পেলাম, এখানে আছে 13 মিনিট এবং এখানে হলো 9 ঘন্টা। তাহলে আমাদের উত্তর হলো 9 ঘন্টা 13 মিনিট। সুতরাং আমরা বুঝলাম 24 ঘন্টা সময়সূচি থেকে 12 ঘন্টা সময়সূচিতে রূপান্তরের জন্য 12 ঘন্টা বিয়োগ করে নিতে হবে। এবার আমরা 9 নম্বর প্রশ্নটা একটু পড়ে নেব। একটি ট্রেন কোনো শহর 11টা 50-এ ত্যাগ করে 15টা 25-এ গন্তব্যে পৌঁছায়। ট্রেনটি কত ঘন্টা এবং কত মিনিট সময় লাগলো? কোনো একটি ট্রেন শহর ত্যাগ করেছিল 11টা 50-এ, কিন্তু গন্তব্যে পৌঁছায় 15টা 25 মিনিটে। তাহলে ট্রেনটি কতক্ষণ ভ্রমণ করলো? গন্তব্যে, যেহেতু এখানে গন্তব্যে পৌঁছার সময়টি বড়, তো আমরা যেহেতু বিয়োগ করব, বড় সংখ্যাটি আমরা আগে লিখে নিলাম। গন্তব্যে পৌঁছায় 15টা 25 মিনিটে এবং শহর ত্যাগ করে 11টা 50 মিনিটে। তো বিয়োগ করার সুবিধার্থে, যেহেতু 25 থেকে 50 বিয়োগ করা সম্ভব নয়, তো আমরা এই 15 থেকে 1 ঘন্টা ধার নিলাম। তো 1 ঘন্টা মানে আমরা জানি 60 মিনিট। 60 মিনিট যদি আমরা ধার নিই, সেই 60 মিনিট আর 25 মিনিটে মোট হয়ে গেল 85 মিনিট। তো আমার এখানে 15 ঘন্টা থেকে 1 ঘন্টা কমে গেল। 1 ঘন্টা কমে হলো 14 ঘন্টা। তো 85 মিনিট থেকে যদি 50 মিনিট আমরা বিয়োগ করি, আমার রইল 35 মিনিট এবং 14 ঘন্টা থেকে 11 ঘন্টা বিয়োগ করে আমার ঘন্টা হলো 3 ঘন্টা। তার মানে ট্রেনটি ভ্রমণ করলো 3 ঘন্টা 35 মিনিট। আশা করি ভিডিও থেকে তোমরা সময় সম্পর্কে একটি ভালো ধারণা পেয়েছো। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ।